নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সলভ করেছি, হিস্ট্রি। তো দেখো আজকে আমি তোমাদের ইতিহাসের ছায়া প্রকাশনী সলভ করেছি জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার বইটা আপনি সলভ করে দিন। তো তাদের জন্য বইটা সলভ পেপার নিয়ে এসে হাজির হয়েছি। প্লিজ যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখতে পাচ্ছ তোমাদের আমি থার্ড চ্যাপ্টার তৃতীয় অধ্যায় সলভ করেছি, প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য বিশ্লেষণ। তো দেখো এই অধ্যায়টা সলভ করেছি। এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার অধ্যায়টা আপনি সলভ করে দিন। আমি বলছি ভয়ের কোনো কারণ নেই, অবশ্যই 100% তোমাদের আমি সলভ করে দেবো, সেটাই সলভ করে দিচ্ছি। যারা নতুন নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। দেখো এখান থেকে যে প্রশ্ন আছে, সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন, তোমরা জানো বিয়ের আনসার কোল বিদ্রোহ। সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কিসের, তোমরা জানো সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু কোল বিদ্রোহের। পরের প্রশ্ন 2 দেখো প্রশ্ন, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল। দেখো তোমরা জানো যে কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল সিয়ের আনসার ছোটনাগপুর অঞ্চলে। কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল কোথায়, তোমরা জানো কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ছোটনাগপুর অঞ্চলে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি, মান 1। এই প্রশ্নগুলো সলভ করেছি আমি। একের প্রশ্ন, উলগুলান বলতে কী বোঝো। উলগুলান বলতে কী বোঝো, তোমরা জানো উলগুলান বলতে বোঝানো হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। উলগুলান বলতে কী বোঝো, উলগুলান বলতে বোঝানো হয়েছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। 2 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়। তোমরা জানো নীল কমিশন গঠিত হয় 1860 সালে। নীল কমিশন কত সালে গঠিত হয়, তোমরা জানো নীল কমিশন গঠিত হয় 1860 সালে। 3 দাগের প্রশ্ন, ফরাজি কথার অর্থ কী। তোমরা জানো ফরাজি কথার অর্থ কী। ফরাজি কথার অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ফরাজি কথার অর্থ কী, তোমরা জানো ফরাজি কথার অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ফরাজি কথার অর্থ কী, ফরাজি কথার অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। পরের প্রশ্নে কী বলেছে, আর তোমরা এটাও জানো ওহাবি কথার অর্থ কী। ওহাবি কথার অর্থ হলো নবজার, মানে ও মানে ওহাবি, এন মানে নবজার, ও এন ওয়ান। আর বাকিটা হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, ফরাজি কথার অর্থ হলো, ঠিক আছে, শর্টকাট ফর্মুলা। 4 প্রশ্ন, দামিনী কহ কথার অর্থ কী। তোমরা জানো দামিনী কহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। দামিনী কহ কথার অর্থ কী, তোমরা জানো দামিনী কহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দামিনী কহ কথার অর্থ কী, অ্যান্সার হবে পাহাড়ের প্রান্তদেশ। 5 প্রশ্ন, ভিল বিদ্রোহের নেতা ছিলেন। তোমরা জানো ভিল বিদ্রোহের নেতা কে ছিলেন। ভুল বিদ্রোহের নেতা ছিলেন শিওরাম। ভিল বিদ্রোহের নেতা কে ছিলেন, ভিল বিদ্রোহের নেতা ছিলেন কিন্তু শিওরাম। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিল বিদ্রোহের নেতা কে ছিলেন, ভিল বিদ্রোহের নেতা ছিলেন শিওরাম। চলো এবার আমি এই প্রশ্নগুলো সলভ করেছি, ঠিক না ভুল, এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করেছে ঠিক না ভুল নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি। প্রথম যে প্রশ্ন আছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম। ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, তো দেখো এটা ভুল আছে। ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম না, এটা ভুল আছে। 2 দাগের প্রশ্ন, দুদুমিয়ার প্রকৃত নাম ছিল হাজী শরিয়তুল্লাহ, এটা ভুল আছে। দুদুমিয়ার প্রকৃত নাম ছিল হাজী শরিয়তুল্লাহ, এটা ভুল আছে, প্রথমেরটা ভুল। পরের প্রশ্ন, বাংলায় ওহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন সৈয়দ আহমেদ, এটাও ভুল। এটাও কী হবে, এটাও ভুল হবে। চলো আমাদের প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং আমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল বলে আমি মনে করি। তো এবার দেখো তোমাদের যে প্রশ্নগুলো সলভ করেছি আমি, এবার তোমাদের কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করেছি। 1798 হবে চুয়াড় বিদ্রোহ, 1831 হবে কোল বিদ্রোহ, 1855 হবে সাঁওতাল বিদ্রোহ, 1859 হবে নীল বিদ্রোহ। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। অর্থাৎ 1798 হবে চুয়াড় বিদ্রোহ, 1831 হবে কোল বিদ্রোহ, 1855 হবে সাঁওতাল বিদ্রোহ, 1859 হবে নীল বিদ্রোহ। এবং এইবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখো এখানে তোমরা যদিও পেয়ে যাবে, লাস্টের দিকে আমি তোমার দেখে দেবো সাঁওতাল বিদ্রোহ এলাকা, নীল বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ এলাকা। দেখো এই যে আছে এই ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, 1 সেকেন্ড। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেজ নাম্বার কিন্তু 51 নম্বর পেজে দেখে নাও তোমরা, ঠিক আছে, 51 নম্বর পেজে দেখো এই যাও, ঠিক আছে, একটু দেখে নাও, একটু জুম করে দিচ্ছি।
এখানে দেখো তোমরা দেখতে পারো যে রংপুর বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, নীল বিদ্রোহ, ঠিক আছে, তারপরে ফরাজি আন্দোলন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, ভিল বিদ্রোহ, ঠিক আছে। এবং এই যে প্রশ্নগুলো আছে এখানে কিন্তু খুব সুন্দর করে আমি তোমাদের কিন্তু সলভ করে দিয়েছি, ঠিক আছে। এবার তোমরা দেখো আরও কিছু কিছু দেখাচ্ছি তোমাদের ম্যাপ পয়েন্টিং। তো দেখো এবার আমি তোমাদের যে প্রশ্নগুলো দেখাচ্ছি যে শূন্যস্থান পূরণ করো। খুদকাঠি প্রথা প্রচলিত ছিল, তোমরা জানো খুদকাঠি প্রথা প্রচলিত ছিল কিন্তু মুন্ডাদের সমাজে। খুদকাঠি প্রথা প্রচলিত ছিল কোথায়? খুদকাঠি প্রথা প্রচলিত ছিল কিন্তু মুন্ডা সমাজে। দুদাগের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাসে ড্যাশ বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়? অ্যান্সার, সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়। এবার দেখো এই প্রশ্নগুলো দেখে নাও তোমরা। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বিবৃতি নির্বাচন করো। ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। গয়ের অ্যান্সার, ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন। ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন। এবং এখান থেকে দেখো প্রশ্নমান 2 যেগুলো আছে, যে ফরাজি আন্দোলন কি ধর্মের পুনর্জাগরণ আন্দোলন ছিল, নীলকরা নীল চাষিদের উপর কীভাবে অত্যাচার করতো তার সংক্ষেপে লেখো, চুয়াড় বিদ্রোহ দিয়েছে এবং তার সঙ্গে তিতুমির কেন স্মরণীয়। দেখো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের আমি সামনে তুলে ধরছি, এক সেকেন্ড। ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন ছিল? দেখো এখান থেকে দেখো অ্যান্সারগুলো তোমাদের পড়ে শোনাচ্ছি, ঠিক আছে। দেখো হ্যাঁ, ফরাজি আন্দোলন প্রাথমিকভাবে একটি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ছিল। হাজী শরীয়তুল্লাহ ইসলাম ধর্মকে কুলুষমুক্ত করতে এবং কোরআনের নির্দেশ পথে জীবনযাপনের ডাক দিয়ে এই আন্দোলন শুরু করেন। তবে পরবর্তীকালে এটি অর্থ ও সামাজিক রাজনৈতিক রূপ নেয়। দুদাগের প্রশ্ন, নীলকররা নীল চাষিদের উপর কীভাবে অত্যাচার করতো তার সংক্ষেপে আলোচনা করো। নীলকররা কৃষকদের অনিচ্ছা সত্ত্বেও দাদন বা অগ্রিম টাকা নিতে বাধ্য করত। নীল চাষ না করলে কৃষকদের মারধর করা হতো, তাদের ঘরবাড়ি আগুন লাগিয়ে দেওয়া হতো, গবাদি পশু কেড়ে নেওয়া হতো, এমনকি জেলেও আটকে রাখা হতো। এবং উর্বর জমিতে ধান চাষের বদলে নীল চাষ করাতে বাধ্য করা ছিল চরম অত্যাচারের অন্যতম রূপ। 3 দাগের প্রশ্ন কী বলেছে দেখো। 3 দাগের প্রশ্ন বলেছে চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কী? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চুয়াড় বিদ্রোহ, এই বিদ্রোহের অন্যতম গুরুত্ব হলো যে এটি ব্রিটিশদের শোষণ ও উচ্চ ভূমি রাজস্বের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধকে তুলে ধরে। এই বিদ্রোহের তীব্রতার কারণে ইংরেজরা পাইকান জমি ফেরত দিতে এবং চুয়াড় অধ্যুষিত জঙ্গলমহল এলাকায় প্রশাসনিক পরিবর্তন আনতে বাধ্য হয়। পরের প্রশ্ন, তিতুমির কেন স্মরণীয়? তোমরা জানো তিতুমির বাংলা কৃষক আন্দোলনের ইতিহাসে বারাসাত বিদ্রোহের এর নায়ক হিসেবে স্মরণীয়। তিনি ব্রিটিশ শাসন ও জমিদারদের অত্যাচারদের বিরুদ্ধে লড়াই করার জন্য বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন এবং সাধারণ কৃষকদের সংগঠিত করে এক শক্তিশালী গণ আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলেন। দেখো ঠিক আছে, খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি, এক সেকেন্ড। দেখো এইবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেটা দেখে নাও। একের প্রশ্ন কী বলেছে দেখো, 8 মার্কস রয়েছে, না আরও কিছু বাকি আছে, ধরো এক সেকেন্ড। এই যে রয়েছে দেখো, এখানে বলেছে যে 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কেন? পেজ নম্বর 47 থেকে 48 নম্বর পেজে আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 47, বিদ্রোহের কারণ। এখান থেকে লিখবে প্রথম, দ্বিতীয়, ঠিক আছে, তারপর লিখবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এতটা লিখবে। তারপরের পেজে এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। তারপরের প্রশ্ন বলছে 2 দাগের প্রশ্ন, নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো, পেজ নম্বর 56। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 56, সংবাদপত্রের ভূমিকা। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। পরের প্রশ্ন বলেছে 3 দাগের প্রশ্ন বলেছে বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব এর ধারণাটি ব্যাখ্যা করো, পেজ নম্বর 43। দেখো পেজ নম্বরটা দেওয়া নেই, আমি লিখে রেখেছি 43। তোমরা যেটা লিখবে দেখাচ্ছি বাবা, এখান থেকে এতটা লিখবে,
এখান থেকে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন বলেছে 4 প্রশ্ন, বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। পেজ নম্বর 52 থেকে 53 নম্বর পেজে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 52 নম্বর পেজ, ঠিক অ্যান্সারটা দেখাচ্ছি তোমাদের আমি কোথা থেকে কোথাটা লিখবে। তোমরা এখান থেকে শুরু করে, এক সেকেন্ড, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 1 প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য লেখো। পেজ নম্বর 51 থেকে 52 নম্বর পেজ, পেজ নম্বর 51 থেকে 52। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 51 নম্বর পেজ, এগুলো সব লিখতে হবে, এগুলো সব লিখতে হবে, এতটা লিখতে হবে, তারপরে এখান থেকে শুরু করে পুরোটা লিখতে হবে, ঠিক আছে? এগুলো সব লিখতে হবে, পুরো এতটা লিখতে হবে, ঠিক আছে? ভালো করে বোঝো আমি কী বলছি। তোমরা এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে একদম লাস্ট এতটা লিখবে, এবং তার পরের পেজে এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন বলেছে 2 দাগের প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ কী ছিল? এই বিদ্রোহের বুদ্ধিজীবী শ্রেণীর ভূমিকা কী ছিল? পেজ নম্বর 55 থেকে 56 নম্বর পেজে, পেজ নম্বর 55 থেকে 56। তো দেখো এটা কিন্তু পেজ নম্বর 55 থেকে 56 নম্বর পেজ। আর মুন্ডা বিদ্রোহ পেজ নম্বর 49, আর সাঁওতাল বিদ্রোহের কারণ প্রকৃতি পেজ নম্বর 46 থেকে 48। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, এই পেজগুলো খুললেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই টাটা, সবাই ভালো থাকবে।